নমস্কার, শুভ সকাল। আজ 16ই আগস্ট 2025। ভোকাট্টা ভ্রমণ পরিবারের পঁচেটগড় রাজবাড়ি ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে সকলকে জানাই স্বাগতম। আগের দিন আমরা আপনাদের ঘুরে দেখিয়েছি পঁচেটগড় রাজবাড়ির অন্দরমহল ও সংলগ্ন মন্দিরগুলি, এবং আজকে ভিডিওর শুরুতেই আপনাদের নিয়ে যাব পঁচেটগড় রাজবাড়ির সেই অংশে যেখানে আজ আর কোনো মানুষের পদার্পণ ঘটে না। হ্যাঁ, ঠিক যেন মানুষের জীবনেরই প্রতিফলন, যেখানে যৌবন অতিবাহিত শরীরে সময় এঁকে দিয়ে গেছে বার্ধক্যের বলিরেখা। ইতিহাস আগলে রেখে এখন শুধুই অপেক্ষা। আমরা ভোকাট্টা ভ্রমণ পরিবার, অভিনয় করি দর্শকের ভূমিকায়। তো আমরা এখন যাব হচ্ছে কেশিয়ারিতে। ওখানে গিয়ে আমরা ঘুরবো। কেশিয়ারি কিন্তু একটা পাখির নাম। হ্যাঁ, বাঁদিকে। তো কেশিয়ারিতে ওখান থেকে আমরা যাব কুড়ুমবেড়া থেকে আমরা চলে যাব দাঁতনে মোগলমারি বৌদ্ধবিহার দেখতে। সেসব দেখে আমরা আবার এখানে ব্যাক করব। তো আমার ধারণা মোটামুটি যাওয়া আসা মিলিয়ে 120 কিলোমিটার 110 কিলোমিটার রাস্তা। কোনটা দিয়ে এলাম গো? ও, তাহলে এটা দিয়ে। হ্যাঁ, যেটা বলছিলাম যে 110 থেকে 120 কিলোমিটার মতো রাস্তা হবে। রাস্তা কাটা করতে হয়েছে, সেটা গেলে বোঝা যাবে। মানে একটা কানাঘুষে শুনেছি যে এখানকার মানে রাস্তার অব্যবস্থার জন্য গ্রামবাসীরা নাকি রাস্তা কেটে রেখেছে। এবার আমরা জানি না, সেটা কেউই মানে সবটাই কানাঘুষ হতে শোনা। এখন গেলে বুঝতে পারবো। দাঁড়াতে বলছে। যে খবরটা কানাঘুষে শুনছিলাম সেই খবরটাই সত্যি। এখানে রাস্তা কেটে দিয়েছে। চলুন দেখে আসি কেমন কি রাস্তার অবস্থা। এই হচ্ছে খড়ুই মোড়। এই যে এখান থেকে এই যে বেলদা 26 কিলোমিটার এই রাস্তায় আমরা ঢুকবো। কালকে আমরা এসেছিলাম কলকাতার দিক থেকে, কলকাতার এইদিকে হচ্ছে মাদাখালি, যেটা দিয়ে আমরা কালকে এসেছি। আর আজকে যাচ্ছি এইদিকে। মাঝিরা বিন্দাস মজা করতে করতে যাচ্ছে। সকলে এখন গানের লড়াই খেলতে খেলতে যাচ্ছে। মজা। ওই হলো গানের লড়াই, এটাকেই আন্তাক্ষরী বলে। ভদ্র ভাষায় আন্তাক্ষরী বলে। আমাদের কি মাথায় অত সবসময় শব্দ ধরে? এই গগার ভালো করে যে খবরের শব্দ করে তাকে ভালো করে বলা যাবে। ব্যাপারটা বুঝুন, গাড়ির ভেতরে অ্যাটমসফিয়ারটা বুঝুন। আমরা বেলদা থেকে এই যে সামনে হচ্ছে বেলদা কেশিয়ারি মোড়। হ্যাঁ ঠিক, এইখান থেকে আমরা বাঁ দিকে ঢুকবো কেশিয়ারির দিকে। এই যে সামনে দেখা যাচ্ছে প্রাচীর, একটা ফোর্টের প্রাচীর। বাইরে থেকে প্রাচীরটা এরকম বিশাল বড় জায়গা। আর ঠিক এখানেই একটা বিশাল শতাব্দী প্রাচীন বট আপনারা দেখতেই পাচ্ছেন।
এই হচ্ছে বট, খুব সুন্দর এই বট গাছ। আর এই হচ্ছে কুরুমবেড়া ফোর্টের প্রবেশদ্বার। আমরা এগিয়ে যাচ্ছি কুরুমবেড়া ফোর্টের দিকে। মাসি সাবধানে নামো সবাই। হ্যাঁ হ্যাঁ থাকুক, অসুবিধা নেই। স্বাগতা মাসি নামবেন তো? আচ্ছা তোমরা এদিক দিয়ে উঠতে পারো, কিন্তু যাদের পায়ে অসুবিধা আছে এদিকে একটা করা আছে। অন্ধকার। এই আমরা প্রবেশ করলাম কুরুমবেড়া ফোর্ট। মসজিদ, আর এইটা হচ্ছে মন্দির ছিল। এই যে এই জায়গাটা ছিল মন্দির। কুরুমবেড়া ফোর্ট 12 ফুট উঁচু এবং 13 ফুট চওড়া পাথরের দেওয়াল দিয়ে ঘেরা। দেখা যাচ্ছে না। এই স্থাপত্য কীর্তিটির বিস্তার দৈর্ঘ্যে প্রায় 300 ফুট আর প্রস্থে প্রায় 225 ফুট। এগুলো তো মাকড়া পাথর বলি, মাকড়া পাথর। পূর্ব মেদিনীপুরের পাথরাতেও এই পাথরের নির্মিত কিছু পুরনো টেরাকোটার মন্দির আপনারা দেখুন। একটা দুর্গা মণ্ডপ ছিল পুরোই মাকড়া পাথর। এখানে একটা প্রাচীন লিপি রয়েছে, এই দেখুন ওড়িয়া ভাষায় এক লিপি এখানে রয়েছে, শিলালিপি। এই লিপি থেকেই জানা যায় যে এই স্থাপত্য ছিল ভগবান মহাদেবের মন্দির। ওড়িশার রাজা কপিলেশ্বর দেব খ্রিস্টীয় 15 শতকে এই মন্দির নির্মাণ করেন। চারদিকের এই বারান্দাটি তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে মুঘল আধিপত্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই প্রাঙ্গণ তাদের হস্তগত হয়। আমাদের কপালটা ভাবুন, এতক্ষণ ধরে গাড়িতে ছিলাম, মানে রোদ্দুর, একটু আগেই আপনাদের বললাম যে এত গরম, মানে খুব কষ্ট হচ্ছে সেখানে বাইরে দাঁড়ানো। আজকে দেখুন আমরা যেই মানে জায়গায় পৌঁছালাম, কুরুমবেড়া ফোর্টে পৌঁছালাম, অমনি ঝমঝম করে বৃষ্টি নামলো। এটাই মজা, এটাই বর্ষাকালের মজা। আওরঙ্গজেবের সময়ে এই প্রাঙ্গণ সেনা ছাউনি রূপে ব্যবহার করা হতো। অনুমান করা যায় সেই সময়ই মূল মন্দিরটি বিনষ্ট হয় এবং বর্তমানে যে মসজিদটি দেখা যাচ্ছে সেটি নির্মিত হয়। এই হচ্ছে কুরুমবেড়া দুর্গের প্রবেশ পথ। আমরা এই প্রবেশ দ্বার দিয়েই প্রবেশ করেছিলাম, আর এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে। কুরুমবেড়া ফোর্ট দেখে এবার আমরা রওনা দিলাম আবার, এবারে হচ্ছে মোগলমারির উদ্দেশ্যে। আমরা মোগলমারির থেকে মোটামুটি 10 মিনিটের দূরত্বে রয়েছি। একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে কুরুমবেড়া ফোর্ট আমরা দেখলাম, ওটা যে গ্রামে অবস্থিত সেই গ্রামটার নাম হচ্ছে গগনেশ্বর। তো সেই গগনেশ্বর গ্রামের ভেতর থেকেই একটা রাস্তা দিয়ে আমরা পৌঁছালাম কুকাই মোড়ে। কুকাই মোড় থেকে আবার ডান দিকে যাচ্ছি দাঁতনের দিকে। তো দাঁতন অব্দি পুরোটা হয়তো আমাদের যেতে হবে না, দাঁতনের আগেই এই যে ম্যাপ দেখছি, তো দাঁতনের বেশ কিছুটা আগেই আবার আমাদের ডান দিকে ঢুকে দেওয়া মোগলমারির উদ্দেশ্যে। আমাদের গাড়ি আটকে গেছিল জানেন, মানে যে কুকাই মোড়ে, মানে এটা যেহেতু NH-16, তো কুকাই মোড়ে আমরা ওই দিক থেকে যখন আসছি
আমাদের একটা আন্ডারপাস দিয়ে এসে এফুটের রাস্তায় আসার কথা। তো সেই আন্ডারপাসে আমাদের গাড়িটা ঢোকার সময় ঢুকে গেছে। তো যেখান দিয়ে বেরোবে ওই জায়গাটার ঢালাই এত মানে নিচু যে ওখানে গাড়ির এসি বক্সটা উপরে আটকে গেছিল। তো আবার আমরা ব্যাক করে গাড়ি পেছনে নিয়ে এসে ওইদিকে রাস্তা ধরে বেশ কিছুটা গিয়ে একটা ডিভাইডার থেকে গাড়ি ঘুরিয়ে আবার এই রাস্তায় আসছি। জার্নি কখনোই স্মুথ হতে পারে না এবং তাতে মজাও নেই। এই যে এত রকম সমস্যা, এত রকমের উত্তেজনা, সেসব কাটিয়ে উঠিয়ে এই যে আমাদের ভ্রমণ, সেটাতেই আনন্দ। আমরা NH-16 থেকে মোগলমারি যাওয়ার রাস্তায় অলরেডি ঢুকে পড়েছি। ম্যাপে দেখাচ্ছে আর মাত্র 300 মিটার, মানে সামনেই, একদমই সামনে। ওই যে গেট দেখা যাচ্ছে মোগলমারি বৌদ্ধ বিহারের। এখানে গাড়িটা কোথায় রাখবে সেটাই হচ্ছে কথা। চলো দেখি কোথায় এখানে পার্কিং আছে কি না আছে। ওপরে একটা ফটো সেশন চলছে, ভোকারটার তরফে ফটো সেশন। হ্যাঁ এই তো, ওই জন্যই তো এলাম। চলো সবাই মিলে ছবি তোলা হোক। আচ্ছা প্রথমে গোপাল তুলে দিন, আমরা দুজনেই দাঁড়াই। ডাস্টবিন আসছে। হ্যাঁ হয়ে গেছে ভাই, অনেক হয়ে গেছে। এবার তোমরা স্বাধীন, আমি নিয়ে নিই। আমরা দাঁড়িয়ে আছি মোগলমারি বৌদ্ধ বিহারের যে এক্সকাভেশন সাইট, এই সাইটের সামনে। প্রায় 2 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে মোগলমারির এই বৌদ্ধ বিহার, যা কিনা 6ষ্ঠ থেকে দ্বাদশ শতকের মাঝে নির্মিত হয়। হিউয়েন সাং ভারত ভ্রমণকালে সেকালের তাম্রলিপ্তের আশেপাশে 10টি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করে গেছেন। এই বৌদ্ধ বিহারটি হারাধনের সেই 10টি ছেলের মধ্যেই একটি, এমনটাই মনে করেন ঐতিহাসিকরা। চারদিকটা পুরো জঙ্গল, দেখুন এটা পাঁচিল দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, পুরোটাই জঙ্গলে ঘেরা। বাবা, তাহলে 25 বছর আগে এই জায়গাটা কিরকম ছিল যখন এখানে খোঁড়াখুড়ি শুরু হয়। বন্ধ কি আছে? তারা ঢুকলো না তো, তারা ঢুকলো না, আমরা ঢুকে আসছি। চলো এই দেখো, এই জায়গাটা হচ্ছে এই যে বুদ্ধদেবের সব এগুলো নিচে পাওয়া গেছে, বুঝতে পেরেছো? এইটা থেকেই এরা বৌদ্ধ বিহার। এখানে মিউজিয়াম রয়েছে, এখান থেকে খনন কার্য থেকে প্রাপ্ত বিভিন্ন জিনিস এখানে রয়েছে। আমরা মানে দাঁড়িয়ে আছি এখন মিউজিয়ামের ভেতরে, মোগলমারি মিউজিয়ামের ভেতরে। খুব ছোট পরিসর, খুব স্বল্প জিনিসপত্র, কিন্তু অমূল্য। এগুলো সবই গুপ্ত যুগের পরবর্তী সময়কার, মানে যা দেখলাম এখানে লেখাগুলো রয়েছে যে মাটি খনন করে যেসব তৈজসপত্র, বাসনপত্র,
মাটির প্রদীপ এগুলো সব পাওয়া গেছে, সেগুলো সবই গুপ্ত যুগের পরবর্তী সময়কার। মানে ভাবা যায় আমাদের বাংলার বুকে কত কিছু সঞ্চিত আছে, হয়তো আমরা সেগুলো সবাই জানি না। এটা উঁচু একটা ঢিপি ছিল, এই ঢিপিটার নাম ছিল সখীসানার ঢিপি। আচ্ছা। ডক্টর অশোক দত্ত তিনি সখীসানার ঢিপির নাম শুনে আসেন, এসে তিনি গ্রাম ঘুরে দেখেন যে এখানে একটা মাটির তলায় প্রাচীন সভ্যতার নিদর্শন চাপা হয়ে আছে। তখন তিনি খোঁড়ার জন্য সিদ্ধান্ত নেন। তিনি যখন সরকারি অনুমতি পেলেন, অনুমতি পাওয়ার পর তিনি ঘুরে এই জায়গাটাকে পুরোটা বার করেন। এখানে একটা বৌদ্ধ মহাবিহার আবিষ্কার হয় এবং এই মহাবিহারের ভেতর থেকে যেসব প্রত্ন সামগ্রী পাওয়া গেছে সেগুলো আমরা আমাদের ক্লাবের তরফ থেকে এটা সাজিয়ে রেখেছি। ও, এখানে ক্লাব আছে? এটা মোগলমারি তরুণ সেবা সংঘ ক্লাব ছিল এবং এই জায়গাটাও পুরো ক্লাবের ছিল। ও, মানে এই যে ঢিপি সরকার ছিল যে এটা অবদান করেছে, আচ্ছা সরকার ডেভেলপ যাতে করতে পারে, যাতে আচ্ছা। ভালো করে এটা ও, এই মিউজিয়ামটা মানে ক্লাবের তত্ত্বাবধানে? ক্লাবের তত্ত্বাবধানে এটা হয়েছে। বাহ। এটা ক্লাবের বাড়ি ছিল, এটা ইংরেজদের তৈরি করা নাট্যমঞ্চ। এটা বর্তমান এই মোগলবাড়ি গ্রামের লোকেরা এই জায়গাটাকে রক্ষা করে এটাকে ধরে রেখে সংরক্ষণ করে রেখেছিল। আজকে সরকার আরো ভালো করে সাজিয়ে যদি করতে পারে তাহলে তো গ্রামেরও ভালো, গ্রামেরও নাম। হ্যাঁ, লোকজন আসে না দেখতে মোটামুটি? বেশ, দারুণ। এলাম দাদা, এক চক্কর লাগাই হেঁটে এই বৌদ্ধ বিহারের চারিদিকে। খুব সুন্দর এবং শান্ত প্রকৃতির মধ্যিখানে মানে জায়গাটা অবস্থিত মোগলমারি। আপনারা যেরকম শুনলেন যে এই জায়গাটা আগে পুরোটাই একটা ঢিপি হয়েছিল। তবে স্থানীয় যে ক্লাবের যে সদস্যরা তারা যথেষ্ট হেল্পফুল এবং আমাদেরকে মানে খুব ভালো করে দেখার মতো সুযোগ করে দিলেন এবং সামান্য কিছু সংক্ষিপ্ত ইতিহাস আমাদের সামনে তুলে ধরলেন। এটা খুবই ভালো লাগলো। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে মোগলমারি বৌদ্ধ বিহার পরিদর্শনের কি সময় 10টা থেকে বিকেল 4:30। আর এখানে পরিদর্শনের কিছু নিয়মাবলী রয়েছে, একেবারেই তাই, যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আবর্জনা ফেলবেন না। মোগলমারি বৌদ্ধ বিহার পরিদর্শন আমাদের আপাতত শেষ হয়েছে। এখন আমরা সবাই মিলে চা খাবো। সবাই বেরিয়ে গেছে, আমারই দেরি হয়ে গেছে আমি ভিডিও করছিলাম বলে। চলুন সবাই একটু চা টা খেয়ে তারপরে আবার এগোনো যাক। একদম উল্টো দিকেই চায়ের দোকান। চায়ের অর্ডারও হয়ে গেছে, মাসিরা চা খেতেও বসে গেছে। তোর কথা আমি শুনেও নিয়েছি। ওই দেখ, এখানে আবার এটা কি হচ্ছে? ওই দেখো দেখো, সাজা গোজা হচ্ছে, ফুল লাগানো হচ্ছে। আচ্ছা, ভালো লাগে। খুলে দিও না, ফুল লাগাতে গেলে। শুভ্রা, চা কি আমাদের দিয়ে দিয়েছে? এখানে সবাই মাসিরা চা খাচ্ছে। সখী সেনা ঢিপির সামনে আমাদের সখীরা পোজ দিচ্ছে। আর মাসিরা এখানে না দেখলে কি করে করবো? ফুল এন্টারটেনমেন্ট, ফুল চশমাটা খুলে নাও তুমি। ও, চা নিয়ে নি ভাই, এবার তোরা চা নে। সরি। এই না, শাওন চাটা গরম চা। সুতবা মাসির চা কই? হয়ে গেছে, 2 কাপ নেওয়া হয়েছে। আর কেউ এক কাপ খেতে পারি। আর এটা কি লেবু চা? জল জোড়া আছে। বাস, আর লাগবে না দাদা, ছেড়ে দাও। আমি একটা খাবো। হ্যাঁ। লেজটা গোটা, লেজ গোটা, লেজ। আমাদের রেডিওটা বেশি না বাদলে হবে না। আপাতত আজকে আমাদের সাইট সিন যা ছিল তা শেষ, আমাদের ঘোরা হয়ে গেছে। একটা জায়গা ছিল ষড়শঙ্খ দিঘি বলে, কিন্তু আমরা সেটাই যাচ্ছি না, কারণ সেটা এখান থেকে অনেকটা দূর বলতে এখান থেকে 15 কিলোমিটার। তার মানে 15 যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, ঘুরতে আধা ঘন্টা। তো দুপুরের লাঞ্চটা আমরা অনেক দেরি হয়ে যাবে। আর মাছিদেরও দেখলাম তেমন উৎসাহ নেই দিঘি দেখার ব্যাপারে, তো তাই আমরা চাই হোটেলেই ফিরে যাই। না আমিও পেছনেই বসবো। তো ফিরে যাই, ভালোই হলো। এখন 12:30 বাজে, মোটামুটি যা বুঝতে পারছি 2টোর মধ্যেই ঢুকে যাব হোটেলে। একটু খাওয়া দাওয়া করে রেস্টও হয়ে যাবে, বিকেলে আবার অনুষ্ঠানটা আছে, তার প্রস্তুতিও আছে।
তো ভালোই ঘুরলাম, তাড়াতাড়ি ঘুরলাম, এবং বৃষ্টিও হয়েছে, রোদ্দুরে উঠেছে, কিন্তু তাতে কোথাও কোনো অসুবিধা হয়নি ঘুরতে। দারুণ। মোগলমারি থেকে আমরা পৌঁছে গেছি আবার আমাদের আস্তানা পাঁচেরগড় হেরিটেজ ডেতে। এখন বাজে হচ্ছে 2টো বাজতে 15 মিনিট বাকি, মানে 1:45। তো তাড়াতাড়ি হয়ে গেল। আমরা তো ওখান থেকে কটায় ওই পৌনে 1টা নাগাদ রওনা দিয়েছি, মানে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে তখন 12টা 40, আর এখন বাজে 1টা 45, মানে 1 ঘন্টা 5-10 মিনিট লাগলো। হ্যাঁ যাই, আমিও খেতে যাই, কিন্তু তার আগে একটা জায়গা আপনাদের দেখি। আজকে সকালে আপনাদের দেখিয়েছিলাম যে মন্দির, পঞ্চেশ্বর জীবের মন্দির, তার ঠিক পেছনেই যে বড় পুকুরটি দেখিয়েছিলাম, এখন যাচ্ছি তার সামনে। বাহ, 2টো ঘাট আছে, একদম বাঁধানো ঘাট। আমরা পুকুরেও স্নান করতে পারতাম, এত সুন্দর পরিষ্কার। এই হচ্ছে পুকুর, ওখানে আরেকটি ঘাট আছে, আর এখানে আরেকটি ঘাট, বেশ পরিষ্কার। দেখা যাক, কালকে একবার ট্রাই করব। আর ওই যে চারিদিকে জঙ্গল। আচ্ছা, বাহ, মানে পঞ্চব্যঞ্জন একেবারে। ভাজা, বেগুন ভাজা, লাউ, আর একবার বল। আলু ভাজা, কুদরি ভাজা, ঢেঁড়স ভাজা, লাউ, স্যালাড, ডাল, ভাত। স্যালাড, ডাল, মাংস আরো আসছে। মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও। ভালো। ও আচ্ছা। ঘোড়ার সঙ্গে দেদার হাসি ঠাট্টা মজা এবং জমিয়ে খাওয়া দাওয়া, এই তো ভ্রমণ কালিদা। আজকের ভিডিও শেষ করছি এখানেই। সেদিন সন্ধেবেলা আসর জমেছিল রাজবাড়ির ছাদে, গান, নাচ, আবৃত্তি আর নাটক, জমাটি অনুষ্ঠান। কিন্তু সেই মুহূর্তগুলো একান্তই ব্যক্তিগত, তাই তোলা থাকলো। ভ্রমণের বাকি গল্প আপনাদের জন্য সাজানো থাকবে পরবর্তী পর্বে। আজকে টাটা, সকলে ভালো থাকবেন আর ভোকাট্টা ভ্রমণ পরিবারের সঙ্গে থাকবেন। নমস্কার।